শুভেচ্ছা। শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। নিজ কার্যালয়ে প্রথম অফিস করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তাকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্যরা। এই কার্যালয়ে তারেক রহমানের এটি প্রথমবারের মতো আসা, যার মধ্য দিয়ে রাজনৈতিক পথ চলাও শুরু হলো নতুনভাবে। অনানুষ্ঠানিকভাবে দলের স্থায়ী কমিটির বৈঠকও করেন তিনি, যেখানে থেকে আগামী নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনকে সহযোগিতার সিদ্ধান্ত নেয় বিএনপি। আলোচনা হয় গণতান্ত্রিক উত্তরণ ও জনজীবনের নানান সংকট নিয়েও। চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাসিত জীবন শুরুর পর চালু হওয়া এই কার্যালয়ে এর আগে আর আসা হয়নি তাঁর। দেশে ফেরার পর চতুর্থ দিন দুপুরে গুলশান অ্যাভিনিউর বাসভবন থেকে বের হন বিএনপির এই শীর্ষ নেতা। 5 মিনিটের মধ্যেই পৌঁছে যান দলের চেয়ারপারসনের কার্যালয়ে। তাকে অভ্যর্থনা জানান স্থায়ী কমিটির সদস্যরা। এরপর কার্যালয়ে নির্ধারিত অফিস কক্ষে বসেন তারেক রহমান। এতদিন দূর থেকেই দলের নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে করেছেন সংগঠিত। দেশের মাটিতে তার অফিস করাকে ঘিরে উজ্জীবিত কর্মীরা। নেতাকর্মীরা মনে করেন এর মধ্য দিয়ে তারেক রহমান ও বিএনপির নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। এই যে এই অফিস নিয়ে আমাদের অনেক স্মৃতি, এখান থেকে আমরা অনেকবার অ্যারেস্ট হয়েছি এবং আমাদের চেয়ারম্যান সাহেব আজকে এই অফিসে পাড়া দিয়েছেন। আমরা সবাই অপেক্ষামান। আমাদের দলের মধ্যে সমস্ত কিছু শৃঙ্খলা পরিপূর্ণভাবে স্থাপিত হবে বলে আমরা বিশ্বাস করি। তার যে অফিসিয়াল যে কার্যক্রম তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন, সো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা সর্বোচ্চ সব দিকে তৃণমূল পর্যায়ে সকলে উজ্জীবিত রয়েছে। দলের জ্যেষ্ঠ নেতারা মনে করেন তারেক রহমানের হাত ধরেই সারা দেশে বিএনপি কর্মীরা হবেন আরও অনুপ্রাণিত। আগে তো উনি প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত থাকতেন, আর এখন কাছাকাছি পাচ্ছে। এই নৈকট্যটা এটা দারুণভাবে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করছে। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে। কার্যালয়ে নিজ কক্ষে অনানুষ্ঠানিকভাবে স্থায়ী কমিটির বৈঠকও করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেখানে আগামী দিনে জনপ্রত্যাশা পূরণকে গুরুত্ব দেয় দল। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। সাধারণ মানুষ ঢাকা শহরে থাকা যে কত কঠিন হয়ে গেছে এগুলো আলোচনা হয়েছে। আগামী দিনে উন্নত বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, শুনতে হবে, এবং উনি বলার চেয়ে শুনে নেই বেশি। এটাই হচ্ছে বৈশিষ্ট্য ওনার। কার্যালয়ে আসা ও ঢাকায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ঘিরে নেতাকর্মীদের ভিড় ও আগ্রহ আরও বেড়েছে। 2008 সালে নির্বাচনের পর চালু হয় বিএনপি চেয়ারপারসনের এই কার্যালয়, যেখান থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতেন বেগম খালেদা জিয়া। 2014 নির্বাচনের পরের বছর 2015-তে এখানেই টানা 93 দিন অবরুদ্ধ অবস্থায় ছিলেন বেগম খালেদা জিয়া, এবং সে সময় জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদ আসে এবং এখানেই খালেদা জিয়াকে তার ছোট ছেলের মরদেহ গ্রহণ করতে হয়। এরকম রাজনৈতিক এবং ব্যক্তিগত নানান সংকটের সাক্ষী হয়ে আছে গুলশানের এই 86 নং সড়কের বাড়িটি, যেখানে প্রথমবারের মতো এলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং এখান থেকেই তিনি আগামী দিনে দল এবং জাতীয় নির্বাচন ঘিরে সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এমনটা জানিয়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, এখন থেকে জামায়াত সমমনা দল 10টা। জোটে যোগ দেওয়ার বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি সিদ্ধান্ত জানিয়েছেন। জামায়াতে আমির বলেন, এই জোট দেশ গঠনের জোট বা সমঝোতা যাই বলেন, আগামীর নির্বাচনে রাজনৈতিক লড়াই একসাথে হবে। তিনি বলেন, এই জেনারেশনের সাথে মিলেমিশে নির্বাচন ও জাতি গঠন করতে চাই। এ সময় নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ করে জামায়াতের আমির বলেন, 1.5 মাস বাকি থাকলেও এখনও নির্বাচনের সমতল মাঠ তৈরি হয়নি। নির্বাচনের পরিবেশ তৈরির কাজ সরকারকে করতে হবে। আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি।
এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন, আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন। এনসিপি থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। এনসিপি থেকে পদত্যাগের বিষয়টি তার ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে জানান। পোস্টে তিনি লেখেন, জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আপত্তি আছে, তবে এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ তা প্রক্রিয়ায় হয়েছে। তিনি আরও লেখেন, কয়েকদিন আগে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে 125 জনকে মনোনয়ন দিয়ে 30 জনের সিটের সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেয়া হবে না। এই সিদ্ধান্তে সিলমোহর বসানো হয়েছে। বিষয়টি ঠেলতে ঠেলতে একদম শেষ অবধি এনেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে। অনেকে মনে করছে যে জামাতের সাথে জোটটাই একমাত্র কারণ। আসলে জামাতের সাথে জোটটা না, জামাতের সাথে যে প্রক্রিয়ায় জোটটা হয়েছে এটা আমি অনেকটা মনে করি যে এই প্রক্রিয়াটা আগে থেকেই পরিকল্পিত ছিল, এভাবেই প্ল্যান করে এটাকে এতটুকু নিয়ে আসা হয়েছে। প্রথম দফায় এনসিপি নিজের সক্রিয়তাটা প্রতিষ্ঠা না করে জামাতের সাথে জোট করলে এনসিপি কে আর আলাদা করা যাবে না। এটা যদি 5 বছর পর একটা রাজনৈতিক কৌশল হিসেবে জোট হতো তখন এটা হতো। গণতান্ত্রিক রাজনৈতিক দল অন্য যে কোনো দলের সাথে জোট করতে পারে, তবে তাদের ঘোষিত আদর্শের সাথে নতুন দলটির সিদ্ধান্ত মিলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে আগারগাঁওয়ে সিএসির সাথে সাক্ষাৎ শেষে জামায়াত এনসিপির জোট ও পদত্যাগ ইস্যুতে এমন মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনে বিএনপি আরপিওতে সন্তানের আয়ের হিসাবের বিষয়টি স্পষ্ট করতে চিঠি দিয়েছে বলেও জানান তিনি। এছাড়া এআইয়ের অপব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা ও নির্বাচনী প্রচারণা বন্ধের বিষয়ে ইসিকে অবগত করা হয়। জামায়াতের সমাবেশ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা সেটিও ইসির বিষয় বলে জানান তিনি। অবশ্য আমরা এটাও দেখলাম আর কি যে তাদের এই সিদ্ধান্ত না, তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। কাল শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা। এর মধ্যে প্রার্থী বদলের পাশাপাশি দলগুলো চলছে জোট ভাঙা গড়ার খেলা। তবে কে কোন প্রতীকে লড়বেন সেই সিদ্ধান্ত জানা যাবে সোমবার। নির্বাচন কমিশন জানিয়েছে সারা দেশে এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন 2780 জন, জমা দিয়েছেন 31 জন। এদিকে নির্বাচন কমিশনের আওতাধীন ঢাকা 13 থেকে মনোনয়ন নিয়েছেন 17 জন প্রার্থী, আর ঢাকা 15 থেকে 8 জন সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। কিন্তু গতকাল পর্যন্ত ইসিতে জমা দিয়েছেন মাত্র 1 জন। সুতরাং শনিবার পর্যন্ত ঢাকার 20টি আসনে মনোনয়নপত্র নিয়েছেন 234 জন প্রার্থী। ইসি কর্মকর্তারা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। ওই সময়ের পর প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। কোনো আসনে একই দল একাধিক প্রার্থী মনোনয়ন করলে নির্ধারিত সময়ের মধ্যে একজনকে চূড়ান্ত করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ জমা দেওয়ার সময় শেষ হচ্ছে কাল। আজ দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন দলের নেতারা। এ সময় তারা বলেন, খালেদা জিয়া আসনটিতে প্রার্থী হওয়ায় নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত নির্বাচনী এলাকার সাধারণ মানুষও। বিপুল ভোটে জয়লাভের আশাবাদ জানান তারা। বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় সবার দোয়া চান নেতাকর্মীরা। নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কর্মী সমর্থকরা। পটুয়াখালী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ও পটুয়াখালী 4 আসনে এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা। রংপুরের 6টি আসনে এ পর্যন্ত 61 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও জমা দিয়েছেন 5 জন প্রার্থী। চাঁদপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে একই আসনে মনোনয়ন ফর্ম নেন জামাতের মনোনীত প্রার্থী শাহজাহান মিয়া। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরদিন থেকেই শুরু হবে প্রচারণা। ভোট গ্রহণ আগামী 12 ফেব্রুয়ারি। দেশের এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং ওনার নেতৃত্বে আগামী দিনে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। স্বাধীনভাবে মানুষ ভোট দিবে, এটাই এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন হতে যাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালের চেষ্টা চলছে। এজন্য নানাভাবে দেশকে অস্থির করে তুলতে চাইছে ষড়যন্ত্রকারীরা। ঠাকুরগাঁওয়ে এই মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের মধ্যে বিভেদ ঐক্য বাড়ালে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে, এমনটাও বলেন বিএনপি মহাসচিব। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মানব কল্যাণ পরিষদ চত্বরে আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে। চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে। দেশ ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন সহ নানাভাবে দেশকে অস্থির করে তোলার চেষ্টা চলছে, সেটাই রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার মানে কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে, যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। কুরআন সুন্নাহর বাইরে কোনো আইন না করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলেও জানান বিএনপি মহাসচিব। অনেকেই আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কুরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ, আমরা সবসময় কুরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান। খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবগণকে মাসিক সম্মানী প্রদান করা হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। আমরা তার কাছে যাচ্ছি। তাজনুর, আন্দোলনকারীরা কি বলছেন এবং অবরোধ কর্মসূচি কতক্ষণ চলবে সেখানে? লোপা, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। অবরোধ কতক্ষণ চলবে সেই ব্যাপারে খুব নির্দিষ্ট করে কোনো কথা আজকে এখন পর্যন্ত বলা হয়নি। আমরা গতকাল রাতে যেমন দেখেছিলাম যে তারা একটা নির্দিষ্ট সময় পরে এইখান থেকে সরে গিয়েছিল, তবে আজকে সেরকম কোনো আপডেট এখন অবধি আসলে জানা যায়নি। বরং স্লোগান চলছে, মুহুর্মুহু স্লোগান চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্টেজ থেকে স্লোগান দেওয়া হচ্ছে। একটু এ পাশটাতে দেখাতে চাই, যদিও শাহবাগের এই চত্বর খানিকটা অন্ধকারাচ্ছন্ন, যার ফলে খুব পরিষ্কার করে দেখা একটু মুশকিল। তবে যতখানি দেখতে পাচ্ছেন স্লোগান চলছে। একজন নারী এই মুহূর্তে স্টেজে দাঁড়িয়ে স্লোগানে নেতৃত্ব দিচ্ছেন এবং উপস্থিত যারা রয়েছেন ইনকিলাব মঞ্চের হয়ে তারা সেই স্লোগানে অংশ নিচ্ছেন। একটি কথা খুব পরিষ্কার করে বারবার করে বলা হচ্ছিল ওই মঞ্চ থেকে যে এই হত্যাকাণ্ডের যে বিচারের যে সময়সীমা তারা বেঁধে দিয়েছেন 1 মাস, সেই সময়ের মধ্যে বিচার না হলে তাদের যে চলমান আন্দোলন, এই আন্দোলন কোনোভাবেই থামানো যাবে না। তারা এটিও বলছেন যে আন্দোলনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে নানান রকম কার্যক্রম, বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে, এই ধরনের কথা তাদের তরফ থেকে বলা হচ্ছিল। ইনকিলাব মঞ্চের নেতা, বিশেষ করে আব্দুল্লাল জাবের, তিনি সদস্য সচিব, তিনি এই কথাটি অন্তত কয়েকবার এই মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন। একটি বিষয় আলাদা করে যুক্ত করতে চাই লোপা, যে ইনকিলাব মঞ্চের হয়ে কেবলমাত্র আব্দুল্লাল জাবেরই কিছুক্ষণ পরপর কথা বলছেন, অন্য কোনো নেতাকে আমরা সেই অর্থে খুব একটা কথা বলতে শুনিনি। বরং যারা এই স্টেজ ওই মঞ্চে দাঁড়াচ্ছেন তারা আসলে স্লোগানই দিচ্ছেন এবং সমস্বরে এই শাহবাগ এই মুহূর্তে আসলে স্লোগানে মুখরিত। আপনি খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন যে এই পাশে জাতীয় পতাকা ওড়াচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। বিশেষ করে আমরা ঠিক সামনের সারিতে অনেকগুলো শিশুকে দেখেছি, যদিও ওখানটাতে এই মুহূর্তে আসলে ক্যামেরা নিয়ে যাওয়াটা খানিকটা মুশকিল, কেননা ভলান্টিয়ার যারা, স্বেচ্ছাসেবক যারা, তারা ঠিক ওই সামনের জায়গাটিতে ঠিক ওইভাবে করে ফুটেজ নেওয়া কিংবা হচ্ছে সেখানে দাঁড়িয়ে কাজ করার একটা ব্যাপার, যে যাতে করে শৃঙ্খলাটা রক্ষা করা যায়, আন্দোলনের মধ্যে যেন কোনোভাবে কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য অন্তত শখানেক স্বেচ্ছাসেবককে আমরা দেখেছি যে পুরো চত্বরের আশপাশ দিয়ে তারা কাজ করছেন। সব মিলিয়ে আন্দোলন চলমান রয়েছে। কখন তারা থামবেন কিংবা কখন কি বলবেন সেটি নিয়ে আসলে আমরা অপেক্ষা করছি সেই আপডেটগুলো জানার জন্য। তাজনুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিভাগীয় শহরগুলোতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।
পূর্বঘোষিত কর্মসূচি পালনে দুপুর 2:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। পরে রাজশাহী নাটোর মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীরা বলেন, শরীফ ওসমান হাদী হত্যার ঘটনায় এখনো দৃশ্যমান কোনো প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। এতে বিচারহীনতার সংস্কৃতি আরও দৃঢ় হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সিলেটের চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। প্রতিবাদী গান, কবিতা পরিবেশন করেন। নেতাকর্মীরা বলেন, হাদী হত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ময়মনসিংহ নগরের টাউন হল মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রশাসনের বক্তব্য আইওয়াস ছাড়া কিছু নয়, তারা সময় ক্ষেপণের চেষ্টা করছে। গুলির ঘটনার দিনই অপরাধীদের ধরা যেত বলে জানান তারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ইনকিলাব মঞ্চের সদস্যরা। এদিকে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশালের ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর থেকে বরিশাল বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে নথুল্লাবাদ এলাকায় জড়ো হয়। হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে অবস্থান নেন মহাসড়কে। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নেন। খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভধারা অভিযোগ করেন, হাদীর হত্যাকারীরা প্রশাসনের সহযোগিতা না পেলে দেশ ছেড়ে পালানো সম্ভব নয়। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানান তারা। রংপুর নগরীর ডিসি মোড়ে শহীদ হাদী চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। দ্রুততম সময়ের মধ্যে ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার করে বিচার সম্পন্ন করার দাবি জানান বিক্ষোভকারীরা। এছাড়া নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজবাড়ী, ঝালকাঠি সহ বিভিন্ন জেলায় একই কর্মসূচি পালিত হয়েছে। এবার পুলিশও স্বীকার করল, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদীর হত্যাকারী ফয়সাল ও আলমগীর। সকালে ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, আসামিদের পালাতে সহায়তাকারী দুজনকে ভারতের মেঘালয়ে আটক করা হয়েছে। ফয়সালকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, হাদী হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে। 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদীকে খুব কাছ থেকে গুলি করেন ফয়সাল করিম। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার সহযোগী আলমগীর। গুলি চালিয়ে দ্রুত তারা সটকে পড়েন। কোন পথ দিয়ে কোথায় যান তারা, এ নিয়ে অনুসন্ধানে নামে যমুনা নিউজ। বিজয়নগর কালভার্ট সড়ক থেকে বিভিন্ন রুটের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে দেখা যায়, শিল্পকলা একাডেমি হয়ে শাহবাগ দিয়ে আগারগড় দিকে যায় মোটরসাইকেল। নম্বর প্লেট ছিল ভুয়া। আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসার সামনের ম্যানহোল থেকে পাওয়া যায় ভুয়া সেই নম্বর প্লেট। মোটরসাইকেলটি উদ্ধার করা হয় পাশের একটি বাড়ির গ্যারেজ থেকে। সেখানকার সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় একটি সিএনজি চালিত অটোরিকশায় করে হেমায়েতপুরের দিকে যান দুজন, যা আবার ঠিক করে দিয়েছিল ফয়সালের বাবা। জিজ্ঞাসাবাদে এমনটাই পেয়েছে পুলিশ। হেমায়েতপুর থেকে প্রাইভেট কার যোগে ফয়সাল, আলমগীর চলে যান ময়মনসিংহে। সেখানে এই পেট্রোল পাম্প থেকে তাদেরকে আরেকটি মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হয় হালুয়াঘাট সীমান্তে। হাদীকে গুলির 12 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালান হত্যাকারীরা। ঢাকা ছাড়তে লাগে তাদের 3.5 ঘন্টা। শুরু থেকে আসামিদের পালিয়ে যাওয়া নিয়ে সরাসরি কিছু বলছিল না পুলিশ। এ পর্যন্ত ফয়সাল, আলমগীরকে পালানোর সহায়তাকারী ফয়সালের বাবা, মা, স্ত্রী সহ 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রিফিংয়ে পুলিশ জানায়, খুনিরা আসলেই পালিয়ে গেছেন ভারতে। অতিরিক্ত পুলিশ কমিশনার জানালেন, আসামিদের পালাতে সহায়তাকারী 2 জনকে আটক করা হয়েছে ভারতের মেঘালয়ে। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে
জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে পুত্রী এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে। ওসমান হাদি হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত। পুলিশ বলছে এই ঘটনায় 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত আলামত সহ ফয়সালের 3টি আইটি ফার্মের নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের 218 কোটি টাকার চেকের পাতা। ফয়সালের 3টা আইটি ফার্ম আছে, ওই আইটি ফার্মের নামে তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই ব্যাংক অ্যাকাউন্টের চেক এগুলো, কিন্তু চেকগুলো দেখা যায় যে চেকগুলো সিগনেচার করা, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো আছে, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো নাই। হত্যার মোটিভ হিসেবে পুলিশের ধারণা আধিপত্যবাদের বিরুদ্ধে কড়া অবস্থানে ছিলেন হাদি। এতে একটি গ্রুপ ক্ষতিগ্রস্ত, তাই তাদের টার্গেটে পরিণত হন ওসমান হাদি। তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রেস ব্রিফিংয়ে জানান, হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। আগামী 10 দিনের মধ্যে এই মামলার চার্জশিট দাখিল করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী 10 দিনের মধ্যে, দ্যাট মিনস 7ই জানুয়ারি 2026-এ এই মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অনুষ্ঠিত হলো সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন। রাজধানীর আইসিসিবিতে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সমাবর্তনে স্প্রিং 2021 থেকে সামার 2025 সেশনের বিভিন্ন প্রোগ্রামের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এদের মধ্যে 13 জন শিক্ষার্থীকে চ্যান্সেলর্স গোল্ড মেডেল এবং 83 জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর্স গোল্ড মেডেল সহ মোট 96 জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় এই নির্দেশনা দেন তিনি। বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। এর মধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেয়া হচ্ছে। এসব সেবাকে সুরক্ষিত নির্বিঘ্ন রাখতে হলে সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি বলে জানান প্রধান উপদেষ্টা। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকালে প্রধান বিচারপতিকে বঙ্গভবনের দরবার হলে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিদায়ী প্রধান বিচারপতি সহ আইন সংশ্লিষ্টরা। রোববার সকালে বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনের দরবার হলে সপরিবারে উপস্থিত হন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল 10:30টায় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারাও। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। শপথ গ্রহণের মধ্য দিয়ে সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অভিনন্দন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী 1985 সালে জজ কোর্ট, 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2003 সালের 27 আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। 2 বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। এরপর 2024 সালের 13 আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। চাকরির বয়স অনুযায়ী 2028 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন জুবায়ের রহমান চৌধুরী।
রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অদ্ভুত সংকটে দাঁড়িয়ে দেশের বস্ত্র খাত। কারখানায় মেশিন চলছে, কিন্তু আগের চেয়ে উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে। অনেক মিল বন্ধও হয়ে গেছে। ফলাফল বাজার হারাচ্ছে সুতা শিল্প, প্রতিনিয়ত আমদানিতে ঝুঁকছে স্থানীয় পোশাক কারখানাগুলো। রোববার সংবাদ সম্মেলনে ভারতের সাথে অসম প্রতিযোগিতার অভিযোগ আনে বস্ত্র ব্যবসায়ীদের সংগঠন বিটিএমএ। অভিযোগ, বাংলাদেশে কম দামে সুতা ডাম্পিং করছে ভারত, অথচ এটি ঠেকাতে কোনো শুল্ক আরোপ করছে না সরকার। ফলে বন্ধ হয়ে গেছে 50টি টেক্সটাইল মিল। ভারতের সুতা বাংলাদেশে ডাম্পিং করছে, 30 সেন্ট মূল্য হ্রাস করে। ক্রমশই আমাদের মিলগুলো রুগ্ন হয়ে যাচ্ছে। এই পর্যন্ত আজ অব্দি 50টা মিল বন্ধ হয়ে গেছে। এই কারখানাগুলো যদি বিনিয়োগের পরিমাণ আপনারা চিন্তা করেন, 500 থেকে 700 কোটি টাকার কম নয়। 2 লক্ষ কর্মসংস্থান। এই যে বন্ধ হওয়া মিলগুলো যে আমরা পুনরায় চালু করব, এটাও খুব ডিফিকাল্ট। এ সময় বাংলাদেশ ব্যাংকের ইডিএফ এর আওতায় $1 বিলিয়ন তহবিল চান বিটিএমএ নেতারা। পরামর্শ, স্থলবন্দর নয়, নৌবন্দর দিয়ে আনা উচিত ভারতের সুতা। 3 মাসের পাইপলাইন তৈরি করতে গেলে আমাকে 1 বছরের জন্য যে পরিমাণ টাকা লাগে, তার 4 ভাগের 1 ভাগ টাকা আমার লাগতো যদি তুলাটা আমার দেশে মজুদ থাকতো। আমরা সরকারকে কমিউনিকেট করেছি যে এরকম ফ্যাসিলিটি আমার পোর্টে তৈরি করা হবে। এ সময় বিটিএমের সাবেক সভাপতিরা বলেন, শিল্পে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে না পারলে গ্যাসের আগের দাম নেওয়া উচিত সরকারের। বিদেশে যদি সেটা ফেয়ার প্রাইসে আসে আমি কমপ্লিট করতে রাজি, কিন্তু আপনাদের কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে যে সেগুলো সব ওরা বিভিন্ন ভর্তুকি দিয়ে আসে। সো একটা হলো যে যেসব ইয়ার্ন আমরা করতে পারি সেই সব ইয়ার্ন আমাদেরকে ইম্পোর্টকে রেস্ট্রিকশন করতে হবে। 137% তাদের ইম্পোর্ট বেড়েছে। তার অর্থ কি, আমাদের দেশটাকে আসলে তারা টেক্সটাইলের ব্যাকওয়ার্ড শিল্পের এটি বাজার বানাচ্ছে। যখন ব্যাকওয়ার্ড শিল্প তারা সাকসেস হবে, তারপরে তারা কিন্তু গার্মেন্ট শিল্পের দিকে হাত দিবে। সংবাদ সম্মেলনে 72 ঘন্টার মধ্যে বস্ত্র খাতের সংকট সমাধানের দাবি জানান উদ্যোক্তারা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। আহত আবু সুফিয়ান সিজু বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে, নির্যাতনকারীরা জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত। তবে অভিযোগ অস্বীকার করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় ছাত্র শিবির। এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের উমরপুর ঘাট এলাকা নৃশংস এক নির্যাতনের ঘটনায় গত কয়েকদিন ধরে থমথমে পরিস্থিতি। বাজিতপুর গ্রামের আবু সুফিয়ান সিজুকে নির্যাতন ও হাত পায়ের রক্তনালী কেটে ফেলায় আতঙ্কিত স্থানীয়রা। ঘটনার সূত্রপাত নাবালিকার সাথে মোস্তাক নামে এক যুবকের প্রেমের সম্পর্ককে ঘিরে। নাবালিকার পরিবারের অভিযোগ, মেয়েটিকে কৌশলে ঢাকায় নিয়ে যায় মোস্তাক। এই ঘটনায় মামলা হলে গ্রেফতার করা হয় তাকে। গত 1 ডিসেম্বর আদালত থেকে মেয়েটিকে আত্মীয় সিজুর বাড়িতে রেখে আসে তার বাবা। এরপর জামিনে বেরিয়ে ওই নাবালিকাকে উত্ত্যক্ত করা শুরু করে মোস্তাক। তারা বের হয়ে বিয়ে করে নিয়েছিল, তা আমরা মানিনি যে জেনে। তারপরে জেনে কেস টেস্ট করে যেন আমার মেয়েকে উদ্ধার করেছিলাম। নিজের ভুল নিজে যেন শোধন করেছি। আমি নিজের বেটিকে আমি আটতে লেছি আমার মামার বাড়িতে থেয়েছি। তো জাকাত করছে, মানে জোর মুস্তি জবাই করে নিয়ে আসবে মোস্তাক। ওর পাটনাদার যা আছে, ওর মানে ওর নেতা বেশি, তো তার লেগে ইফটিজিং এর প্রতিবাদ জানায় মেয়েটির স্বজন সিজু। এতে সিজুর উপর ক্ষিপ্ত হয় মোস্তাকের সহযোগী স্থানীয় আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা। গত বুধবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক সহ কয়েকজন মিলে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে সিজুর উপর নির্যাতন চালায়। কুপিয়ে মারাত্মক জখম করা হয় তাকে। শিবিরের ক্যাডাররা ডাইকা আমার ছেলেকে এমন ভাবে পচালছে কি এখন বাম হাত নক্তনালী বিচ্ছিন্ন হয়ে গেছে। হাত এখন কাটা ফেলবে আজকে। পুলিশের সাথে বাইন্ধে মাইরা পিটে বাইন্ধে নামাজে ঢুকেছে, তারাকে ফোন দিয়ে পা বেঁধেছে, মাঞ্জা বেঁধেছে। আমি যে সব পড়া আছে সলেঠে, আমি ওখানে যে চিল্লা চাচা করছি, কোনো একটা মানুষ আমি দেখতে পাইনি। আহত সিজুর বাবা হত্যা চেষ্টার মামলা করেছে। শাহ আলম ও আব্দুর রাজ্জাক নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এজাহার নামীয় 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছি, বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং যিনি ভিকটিম আপনারা জানেন তিনি এখন পঙ্গু হাসপাতালে আছে। তো যেহেতু ভিকটিমের সঙ্গে আমরা কথা বলতে পারছি না, ওই জন্য একতরফাভাবে আমরা কোনো কিছু বলবো না। ঘটনার তদন্ত শেষে সবার সাক্ষী প্রমাণ সাপেক্ষে আমরা বিস্তারিত জানাবো। এদিকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে স্থানীয় ছাত্র শিবির। উপজেলা জামায়াতের আমিরের দাবি, সিজু এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত। এই ঘটনায় যাদের নাম এসেছে তারা জামাতের অঙ্গ সংগঠনের কর্মী নয়, তবে সমর্থক হতে পারে। সিজুর শাস্তি ও গ্রেফতার দুজনের মুক্তির দাবিতে মানববন্ধনও করেছে স্থানীয় একটি পক্ষ। জনরোষের কারণে সে জখমের শিকার হয়েছে। এই ঘটনাটি জামাত শিবিরকে জড়িয়ে মিথ্যা মামলা, মিথ্যা প্রচারণা তৈরি করা হয়েছে। আবু সুফিয়ান সিজু এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।